ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আর বাস্তব কখনো কখনো বানানো গল্প বুঝি তার থেকে বেশি বিশ্বাসযোগ্য। মানুষের কল্পনা শক্তি কখনো কখনো ভয়াবহতার মাত্রা ছাড়িয়ে যায়, আর মানুষ নিজে কখনো কখনো সেই কল্পনার চেয়েও বেশি ভয়ানক। এই কাহিনী মুম্বাইয়ের। অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, যৌনতা সবকিছুর মিশেল। পুলিশ থেকে প্রশাসন, সমাজের উঁচুতলার লোক থেকে নিচুতলা, সবাই খেলেছে এই খেলা, কিন্তু জিতেছে মৃত্যু। আরব সাগরের তীরে বাণিজ্য নগরের ভিত নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। 27 বছরেও এর মীমাংসা হয়নি। এই গল্প অরুণ টিক্কু আর করণ কাক্কড়ের জোড়া খুনের। এই গল্প বিজয় পালান্ডের। মুম্বাইয়ের ওশিওয়ালা, যেখানে সমুদ্রের হাওয়াও আকাশচুম্বী বহুতলে ধাক্কা খেয়ে ফিরে যায়। যারা বাস করেন প্রত্যেকেই অত্যন্ত উচ্চবিত্ত, উচ্চাকাঙ্ক্ষী। সময়ের দাম হয় টাকা দিয়ে। কিন্তু 7ই এপ্রিল 2012 পুরো তল্লাট জুড়ে ছড়িয়ে যায় মৃত্যুর গন্ধ। সমর্থ অঙ্গন সোসাইটি, ওশিওয়ালার একটি আবাসন। সকালে স্যুট বুট পরে তৈরি হয়ে অফিসের জন্য রওনা দিচ্ছেন এক সুপুরুষ। গাড়ির হাতলে হাত দিতেই অভ্যেসবশত উপরের দিকে তাকালেন। চোখ গেল আবাসনের 15 তলায়, ফ্ল্যাট নাম্বার 1001। কে যেন কাঁচে ধাক্কা মারছে। কোনো বিপদ? আরো একটু ভালো করে দেখার চেষ্টা করলেন তিনি। এক প্রৌঢ় কাঁচের জানলায় জোরে জোরে ধাক্কা মারছেন, যেন বলতে চাইছেন বাঁচাও বাঁচাও। তারপরেই অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা হাত, এক হ্যাঁচকা টানে বৃদ্ধকে ঢুকিয়ে নিল ভেতরে। বন্ধ হয়ে গেল জানলার পর্দা। ছুটলেন উনিও, সোসাইটির একজনকে খবর দিলেন। গার্ডকে নিয়ে চললেন 15 তলার ওই ফ্ল্যাটে। বেল বাজাচ্ছেন তারা, দরজা ধাক্কাচ্ছেন বারবার, কিন্তু কেউ খুলছে না। বিপদ কি হয়েই গেল তাহলে? তখনই দরজা খোলার শব্দ। পাল্লা অল্প ফাঁক করে মুখ বাড়ালেন দুজন। একদম স্বাভাবিক শান্ত মুখ, যেন কিছুই হয়নি। আবাসনের গার্ড ওই ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। এবার যা হবে ভেতরে, কেউ বেরোতে পারবে না। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে, দরজা তখনও ভেতর থেকে বন্ধ। ফ্ল্যাটে ঢোকার জন্য দরজা ভাঙতে হয়। ভেতরের দৃশ্য হার মানাবে সিনেমাকেও। মেঝে যেখানে সেখানে রক্তের ছাপ, ঘরের সব জিনিস লণ্ডভণ্ড, আর এক অদ্ভুত নৈশব্দ। ফ্ল্যাটের বাথরুমে ঢোকে পুলিশ, সেখানে পড়ে রয়েছে 62 বছরের অরুণ টিক্কুর লাশ। তার বুকে পিঠে অজস্র আঘাতের দাগ, আর গলায় কম্পিউটারের মাউজের তার আষ্টে পৃষ্ঠে জড়ানো। পুরো ঘরে ফিনাইল আর সাবানের গন্ধ, যেন কেউ অপরাধের প্রমাণ মুছে ফেলতে চেয়েছে। পা টিপে টিপে ফ্ল্যাটের প্রতিটা কোণায় তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। খুনি ঘরেই কোথাও লুকিয়ে আছে। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ, বাইরে থেকেও বন্ধ। বেরোনোর কোনো রাস্তাই নেই, কিন্তু ফ্ল্যাটে তো কেউ কোথাও নেই। কি হলো ব্যাপারটা? কিছুক্ষণ আগেও তো দুজন ছিল ফ্ল্যাটের ভেতরে। একমাত্র বাথরুমের জানলার নিচে একটা পাতলা ছোট দরজার মতন ছিল। তাহলে কি জীবনের তোয়াক্কা না করে 15 তলা থেকে বাথরুমের জানলা দিয়ে পালিয়েছে ওই দুজন? ভীষণ সাহসী, অত্যন্ত শক্ত সামর্থ্য এবং পুরো আবাসনের মানচিত্র নখদর্পণে না থাকলে কিন্তু এভাবে পালানো যায় না। পুলিশ ওইটাই ভাবছিল। নৃশংসভাবে একটা খুন হয়েছে, খুনি সম্ভবত বাড়িতেই ছিল, কিন্তু এখন বাড়িতে কোথাও তার চিহ্নই নেই। প্রতিবেশীরা জানান অরুণ টিক্কুর সঙ্গে ওই ফ্ল্যাটে তার ছেলে অনুজ টিক্কুও থাকতেন। এই 15 তলাতেই আরো 3টে ফ্ল্যাট রয়েছে অনুজের। সবটা জুড়ে বিশাল একটা অ্যাপার্টমেন্ট বানিয়েছিলেন তিনি। সেখানে কয়েকজন পেইং গেস্ট নাকি থাকতেন, কিন্তু পুরো বাড়িতে কোথাও অনুজের হদিশ নেই। পুরো আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ। দেখা যায় ওই দিন সন্ধ্যা 6টা নাগাদ একটি কালো গাড়ি করে ব্যাগ হাতে দুজন আসেন। অনুজের ফ্ল্যাটে মাঝে মধ্যে এদেরই দেখা যেত। এমনকি প্রতিবেশীরা ওই দুজনকেই দেখেছিলেন ওই ফ্ল্যাটে। 7:22 নাগাদ অনুজকে ওই ফ্ল্যাট থেকে বেরোতে দেখা যায়। একটি মার্সিডিজের সামনের সিটে বসে বেরিয়ে যান তিনি। ক্যামেরায় স্পষ্ট দেখা যায় তাকে। ওই কালো গাড়িটা তখনও আবাসনের পার্কিংয়ে দাঁড়িয়েছিল। পুলিশ ঝটপট গিয়ে গাড়িটা হেফাজতে নেয়। গাড়ির দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। একটা করাত, কিছু প্লাস্টিক, বড় ব্যাগ, হাতের গ্লাভস,
পরিষ্কারের কিছু যন্ত্রপাতি, আর সব থেকে অদ্ভুত ব্যাপার, একটা পুলিশের উর্দি ছিল তাতে। অরুণ টিক্কুকে খুন করে এই করাত দিয়ে এই দেহ টুকরো টুকরো করে কেটে ব্যাগে ভরে বাইরে নিয়ে গিয়ে ফেলার পরিকল্পনা ছিল বোধহয়। কিন্তু পুলিশের উর্দিটা এলো কিভাবে? পুরো মামলাটার দুদিক দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এক, অনুজ টিক্কুর খোঁজ। দুই, খুনিদের খোঁজ। পুলিশের অনুমান ছিল বাবা ছেলের মধ্যে হয়তো সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চলছিল, সেই কারণেই অনুজ সুপারি কিলার ভাড়া করে বাবাকে মারার পরিকল্পনা করে। মাঝখান থেকে প্রতিবেশীরা জেনে যাওয়ায়, ঢুকে পড়ায়, লাশটা ফেলে কোনো রকমে বাথরুম দিয়ে পালাতে হয় খুনিদের। ফেরার হয়ে যায় অনুজও। অনুজের ফোন ট্র্যাক করা শুরু করে পুলিশ। লোখনওয়ালা, পনভেল, লোনাভলার মতো মুম্বাইয়ের আশেপাশে নানা জায়গায় তার লোকেশন দেখা যায়। তারপরে রত্নগিরির চিপলুনের কাছাকাছি বন্ধ হয়ে যায় ট্র্যাকার। পুলিশ অন্য একটি দল আবাসনের বাসিন্দাদের দেওয়া বিবরণ ক্যামেরার ছবির সাহায্যে খুঁজছিল অন্য দুই আততায়ীকে। 48 ঘন্টার মধ্যে তাদের হদিশ পেয়ে যায় পুলিশ। ধনঞ্জয় শিন্ডে আর মনোজ গজকোষ নামে দুজনকে মুম্বাইয়ের দুটো আলাদা জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। আরেক দল রওনা দেয় চিপলুনে। সমস্ত হোটেল, রিসর্ট, ফার্ম হাউসে তন্ন তন্ন করে অনুজের খোঁজ চলে। শেষে একটি নিরিবিলি ফার্ম হাউসে তার খোঁজ মেলে। বেঁচেই ছিল অনুজ, কিন্তু তার হাল দেখে পুলিশেরও আক্কেল গুড়ুম হয়ে যায়। পুলিশ যখন অনুজকে পায়, তিনি কথা বলার অবস্থাতেই ছিলেন না। যেটুকু বলছিলেন তাও ভাষা ভাষা। দিন, সময়, কোথায় আছেন তিনি কিছুই ঠিকভাবে বলতে পারছিলেন না। মনে হচ্ছিল আধা চেতন অবস্থায় রয়েছেন যেন। এবার পুলিশ তাকে মুম্বাইয়ের ফ্ল্যাটে অরুণ টিক্কুর খুন হয়ে যাওয়ার কথা জানায়। আকাশ থেকে পড়েন অনুজ। পুলিশও ধোঁয়াশার মধ্যে পড়ে। যে অনুজকে সন্দেহভাজন বলে ধরে তদন্ত এগোচ্ছিল, তিনি খুনের কথা জানেনই না। এটা ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছিল না পুলিশের কাছে। অনুজের কথাতেও বেশ কিছু অসঙ্গতি ছিল। ঘটনাক্রম মিলছিল না। সব প্রশ্নের উত্তর তিনি দিতে পারছিলেন না। ফলে খুন তিনিই করেছেন কিনা পুলিশও বুঝে উঠতে পারছিল না। যে সূত্র ধরে প্রশ্নের উত্তর মিলতে পারে তারা হলেন দুই ভাই বোন, করণ ও সিমরন সুদ। এবার তাদের খোঁজ শুরু করে পুলিশ। অন্যদিকে যে ধনঞ্জয় শিন্ডে ও মনোজ গজকোষকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাদের জেরা করা চলছিল। সেখানেও বারবার এই করণ ও সিমরনের নাম উঠে আসে। পুলিশের বুঝতে বাকি ছিল না যে এই দুজন এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নাম। কিন্তু কিভাবে তারা জড়িয়ে আছেন, এবার সেটাই খোঁজার পালা। পুলিশ জানতে পারে আরো একটা খুনের মামলায় পুলিশের খাতায় এই দুজনের নাম রয়েছে। করণ কক্কড় 28 বছরের এক উঠতি প্রডিউসার। 5ই মার্চ 2012 থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার বাবা মা থানায় যে অভিযোগ করেছিলেন তাতে স্পষ্ট করে করণ ও সিমরন সুদের নাম তারা বলেছিলেন। ছেলের নিখোঁজ হওয়া, খুনের পেছনে এই দুজনের হাত রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন তারা। পুলিশ সেই সময় এই ভাই বোনকে ডেকে জেরা করে, কিন্তু তেমন কিছু না মেলায় তাদের ছেড়ে দেওয়া হয়। এবার অরুণ টিক্কুর খুনেও আবার নাম উঠে আসে তাদের। পুলিশ আবার অনুজকে জেরা করে। করণ সিমরনকে কবে থেকে চেনেন তিনি, কিভাবে চেনেন, কোথায় আলাপ হয়েছিল, সব খুঁটিয়ে জানতে চাওয়া হয়। এই প্রসঙ্গে অনুজের একটা পরিচয় দিয়ে রাখা ভালো। 38 বছরের অনুজ একজন উঠতি অভিনেতা। ভালো পরিবার, প্রচুর ব্যবসা, কোটি কোটি টাকার মালিক। অনুজ নিজে লেখাপড়াতেও ভালো ছিলেন, কিন্তু নিজের জীবনে অন্যরকম কিছু করতে চেয়েছিলেন। বেশ কয়েকটা সিনেমায় ছোটখাটো পার্ট করেন, বেশ কিছু বিজ্ঞাপন করেন। তার কিছুদিন পরে ওশিওয়াড়ার আবাসনে থাকতে শুরু করেন। শোনা যায় একটা সময় ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েন অনুজ। মানসিক সমস্যার জন্য তার চিকিৎসা চলছিল। জয়পুরের কাছে কোনো নেশামুক্তি কেন্দ্রে নাকি আসা যাওয়া ছিল তার। 2010 সালে তার আলাপ হয় সিমরনের সঙ্গে। প্রায় অনুজের বাড়িতে আসতো সিমরন। বন্ধুত্ব গাঢ় হয়। সিমরনের ভাই করণের সঙ্গে আলাপ হয় অনুজের। বন্ধুত্ব হয়ে যায় আরো তাড়াতাড়ি। অনুজ আর করণের মধ্যে প্রচুর মিল ছিল। দুজনেই কম বয়সী, সুপুরুষ। গাড়ি করে ঘুরতে যাওয়া, টাকা ওড়ানো, আধ্যাত্মিক নানা ব্যাপার স্যাপার নিয়ে লম্বা চওড়া কথা বলতে পছন্দ করত তারা। প্রায় সারাদিনই তাদের একসঙ্গে দেখা যেত। কিছুদিনের মধ্যেই অনুজের ব্যাপারে সব জেনে যায় করণ।
তার পছন্দ অপছন্দ তো বটেই, তার শারীরিক, মানসিক, এমনকি আর্থিক পরিস্থিতির খোঁজ খবরও বিশদে রাখতে শুরু করে কারণ সেই সময় ওসিওয়াড়ার ওই বড় ফ্ল্যাট নিয়ে একটু সমস্যা চলছিল অনুজের। কারণ তার পরিস্থিতির কথা জেনেই বলে, এই সমাধান তো আমি এখনই করে দিতে পারবো। সে খোঁজ দেয় এক জার্মান মহিলার, নেবিস লিগেনজা, যিনি অনুজের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতে পারেন। নেবিস জার্মান ডিপ্লোম্যাট ছিলেন, নানা কাজে প্রায় ভারতে আসা যাওয়া ছিল তার। তিনি অনুজের ফ্ল্যাটে থাকলে ভালো ভাড়াও পাওয়া যাবে, আবার ফ্ল্যাট যত্নেও থাকবে। করণের পরামর্শ পছন্দ হয় অনুজের। কথাবার্তা এগোয়, কিছুদিনের মধ্যেই দুতরফের ভাড়ার চুক্তিপত্র সই হয়ে যায়। অনুজ করণকে এতটাই বিশ্বাস করত যে সমস্ত কাগজপত্র তৈরির দায়িত্ব তাকেই দিয়েছিল। এমনকি সই করার আগে একবার পড়েও দেখেনি কি ছিল সেই কাগজে। বন্ধু বলে যাকে ভরসা করেছিল সবচেয়ে বেশি, সেই যে তলায় তলায় গভীর ষড়যন্ত্র শুরু করেছিল বুঝতেও পারেনি অনুজ। সেই ষড়যন্ত্রের শেষ হয় অনুজের বাবার খুনে। তখনও অনুজ বুঝতে পারেনি কি ফাঁদে পড়েছেন তিনি। ভাড়ার চুক্তিপত্র বলে যাতে সই করেছিল অনুজ, সেটা আসলে ওর টাকা পয়সার দখল করণের হাতে ছেড়ে দেওয়ার একটা ডকুমেন্ট। সবকিছুর রাশ আস্তে আস্তে নিজের হাতে নিয়ে নিচ্ছিল করণ। ওই জার্মান মহিলা অনুজের বাড়িতে থাকতেন। ভাড়ার শর্ত অনুযায়ী নিজের বৈঠকখানা রান্নাঘরে যেতে তার অনুমতি নিতে হতো অনুজকে। বাড়িতে কাউকে ডাকতে পারতেন না তিনি, কোনো বন্ধু বান্ধবকেও আড্ডা দিতে খেতে ডাকতে পারতেন না। সমস্ত যোগাযোগ সম্পর্ক দূরে চলে যাচ্ছিল। নিজের বাড়িতেই পরবাসী হয়ে গিয়েছিলেন অনুজ। বন্ধু বলতে ছিল মাত্র দুজন, করণ আর সিমরান। অনুজের অবস্থা নিজের বাড়িতে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো। এর মধ্যেই একদিন বেপাত্তা হয়ে যায় ওই জার্মান মহিলা। অনুজের বাড়িতে আর আসতেন না তিনি, কিন্তু তার বদলে এবার আসতে শুরু করলো অন্য দুজন, ধনঞ্জয় আর মনোজ। সেই দুজন যারা এখন অরুণ টিক্কুর খুনে অভিযুক্ত হিসেবে পুলিশ হেফাজতে রয়েছেন। অনুজকে তারা জানান বাড়িটা নতুন ভাবে ডিপ্লোম্যাটদের মতো সাজানোর জন্য ওই জার্মান মহিলা তাদের নিয়োগ করেছেন। রোজ সকাল থেকে এসে অনুজের ফ্ল্যাট কবজা করে নিতেন তারা। রাত পর্যন্ত কাজ চলত, কখনো বা রাতে থেকেও যেতেন সেখানে। নিজের বাড়িতে আর কিছুই নিজের ছিল না অনুজের। বাড়ি সাজানোর নামে ওই দুজন আসলে অনুজের সম্পত্তির হিসেব করছিল। কোথায় কি আছে, বাড়িতে দামি জিনিস কি আছে, অনুজের সারাদিনের রুটিন কি, সে কোথায় যায়, কখন ফেরে, সব কিছুর হিসেব রাখছিল তারা। তার সঙ্গে খুঁটিয়ে দেখছিল ফ্ল্যাটের গঠন, পুরো আবাসনের ম্যাপ। আসলে অঘটন ঘটিয়ে কোথা দিয়ে পালানো যায় সেই ছকটা তখনই কষে ফেলেছিল ধনঞ্জয় আর মনোজ। নিজের ফ্ল্যাটেই আর নিরাপদ ছিল না অনুজ, সর্বক্ষণ ভয়ে থাকত। মানসিক শান্তি যেন উবে যাচ্ছিল দিনে দিনে। ছেলের অবস্থার কথা দিল্লিতে বসেই জানতে পারেন অরুণ টিক্কু। কারো সম্পর্কে ভালোভাবে না জেনে ফ্ল্যাটে ভাড়া দেওয়া নিয়ে বাবা ছেলের ঝামেলা শুরু হয়। অনুজের সঙ্গে সঙ্গে তাদের পুরো পরিবারের আর্থিক অবস্থার কথা যে বাইরে চলে যাচ্ছে, অন্য কেউ জেনে যাচ্ছে, এটা ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন তিনি। অনুজ কিন্তু বাবার কোনো কথা শুনতে রাজি ছিল না। তার চোখে বন্ধুত্বের এমন পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছিল যে বাবার কথা কর্কশ লাগছিল। ছেলেকে বাঁচাতে মুম্বাইয়ে আসেন অরুণ। হাজির হন ওই আবাসনে। ফ্ল্যাটে ঢুকতেই মাথায় রক্ত উঠে যায় তার। ছেলে কোথায়? এ তো একেবারে অচেনা, অন্য দুটো লোকের ঘর বাড়ি। সহ্য করতে না পেরে দু কথা শুনিয়ে দেন তিনি। রীতিমতো ঝগড়া বেঁধে যায়। ওই দুজনকে শটান বাড়ি থেকে বের করে দেন অরুণ। অনুজ পুলিশকে জানিয়েছিল তাকে 7 তারিখ গোয়া যাওয়ার জন্য নিয়ে যায় করণ। তারপরের ঘটনা আর কিছুই তার মনে নেই। এর পরের ঘটনার হদিশ ছিল না পুলিশের কাছেও। পুলিশ তাই নজর ফেরায় অন্য ঘটনাটায়, করণ কক্কড়ের নিখোঁজ হওয়ার মামলায়। যদি অতীতের এই ঘটনার সূত্র ধরেই পাওয়া যায় কোনো দিশা। উঠতি প্রডিউসার ছাড়াও করণ সম্পর্কে বেশ কিছু তথ্য পুলিশের সামনে আসে। তিনি আদতে দিল্লির বাসিন্দা, সেখানে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চালাতেন। বেশ বড় ব্যবসা, ভালোই টাকা পয়সা ছিল, কিন্তু মুম্বাইয়ের নাম প্রতিপত্তি তাকে টানত। সেই কারণেই মুম্বাইয়ে এসে একটা অভিজাত এলাকায় থাকতে শুরু করেন তিনি। বড় বড় ব্যবসায়ী, সিনেমার জগতের নানা লোকেদের সঙ্গে ওঠা বসা শুরু করেন। বাইরে থেকে তাকে ভীষণ সুপুরুষ, সপ্রতিভ, অত্যন্ত ভালো কথা বলা, আত্মবিশ্বাসী লোক হিসেবেই সবাই চিনত।
কিন্তু টাকা পয়সা আর খ্যাতির ব্যাপারে করণ ছিলেন একেবারে বাচ্চাদের মতো জেদি। সেখানে কোনো গাফিলতি, কোনো বিচ্যুতি সহ্য করতে পারতেন না তিনি। ক্রমশ সিনে জগতে তার পরিচয়ের পরিধি বাড়ছিল। তবে তার আরেকটা পরিচয়ও ছিল, সেখানে তিনি প্রিন্স। সেই জগৎ কিন্তু অন্ধকারের। ক্রিকেট দুনিয়ায় ব্যাটিং এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি, কিন্তু সেখানে যেমন টাকা আসে তেমনি টাকা যায়ও। প্রিন্স টাকা হারাতে শুরু করেছিলেন ক্রিকেট জুয়ায়। বাজারে কয়েক কোটি টাকা ধার হয়ে গিয়েছিল তার। বন্ধু করণ সুদ আর সিমরন সুদকে সে কথা জানিয়েছিলেন তিনি। এখানেও বন্ধুকে সাহায্যের প্রতিশ্রুতি দেয় করণ। একজন ইনভেস্টরের সঙ্গে তার মিটিং ঠিক হয়, যিনি কাক্কড়কে 3.5 কোটি টাকা ধার দেবেন বলে জানান। 5ই মার্চ 2012 ইনভেস্টরের সঙ্গে মিটিং এর দিনই নিখোঁজ হয়ে যান কাক্কড়। রাত থেকে তার ফোন বন্ধ। পরিবার পরিজন কেউ যোগাযোগ করতে পারছিলেন না। ছেলের খোঁজে বাবা মা পুলিশের দ্বারস্থ হন। ছেলের 2 বন্ধু করণ সুদ আর সিমরন সুদ এতে জড়িয়ে থাকতে পারে বলে পুলিশকে জানান তারা। পুলিশ 2 ভাই বোনকে ডেকে পাঠায়, জেরা করে, কিন্তু সন্দেহ করার মতন কিছু পাওয়া যায়নি। কাক্কড়ের খোঁজ মেলেনি এতদিনে। অরুণ টিক্কু খুনের সঙ্গে কাক্কড়ের অন্তর্ধানের যোগসূত্র খুঁজতে চেয়েছিল পুলিশ। করণ আর সিমরন ছাড়া আর যে জিনিসটা উঠে আসছিল 2 ক্ষেত্রে, তা হলো মোটিভ, টাকা পয়সার। সন্ধান চলতে থাকে। 10 এপ্রিল 2012 সতারা বলে একটা জায়গায় করণ সুদের খোঁজ পায় পুলিশ। অরুণ টিক্কু খুনের অন্যতম অভিযুক্ত এবার তাদের হাতের নাগালে। কাক্কড়েরও বোধহয় এবার সন্ধান মিলবে বলে মনে করে পুলিশ। ধৃতের আঙুলের ছাপ নেওয়া হয়। এ কি, এ তো অন্য কেউ, করণ সুদ তো নয়। আতান্তরে পড়ে যায় পুলিশ। কার খোঁজে গিয়ে কে এলো হাতে? যে হাতে এলো সে হলো বিজয় পালান্ডে। কিন্তু কে এই বিজয় পালান্ডে? 1998 সালের একটা খুনে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি। 2003 সালে পুলিশের হাত থেকে পালিয়েছিল বিজয়। তারপরে 9 বছর তার হদিশ পায়নি মুম্বাই পুলিশ। পুলিশ ভাবলো একটা খুনের সমাধানে গিয়ে এমন একজন হাতে এসেছে যে আরো বড় অপরাধী। কিন্তু আরব সাগর দিয়ে বহু জল গড়ানো তখনও বাকি। ঘড়িতে তখন সন্ধে 5:45। अंधेरी ইস্টের নগরদাস রোড দিয়ে ছুটছে পুলিশের গাড়ি। ইন্সপেক্টর সঞ্জয় শিন্ডে তার দলবল নিয়ে যাচ্ছেন পালান্ডেকে। সন্ধ্যায় মুম্বাই মানেই ঘন ট্রাফিক। পুলিশের গাড়িটাও আটকে পড়ে। এক পুলিশ কর্মী নেমে ট্রাফিক সরাতে শুরু করেন, কিন্তু গাড়ির দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তিনি। বিজয় পালান্ডের মতন অপরাধী গাড়িতে, অথচ পুলিশ হাতকড়াটুকুও পরায়নি তাকে। ব্যাস, গাড়ির দরজা খোলা, কোনো বাঁধন নেই। পালান্ডেকে আর পায় কে? এক ছুটে পগার পার্শ্বে। পুলিশ হতভম্বের মতো গাড়িতেই বসে। তার পরের 5 ঘন্টা নাকে দম দিয়ে ছুটছিল পুলিশ। গোটা মুম্বাই তোলপাড় করেও পালান্ডের হদিশ পাওয়া যায়নি। উবে গেল নাকি? আসলে পালান্ডে কোথাও পালায়নি, সোজা হাজির হয়েছিল এক প্রভাবশালী নেতার বাড়িতে। সেখানে মিনিট 40 ছিল সে। সেখান থেকে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। ওই নেতার পরিচয় অবশ্য কখনোই সামনে আসেনি। নতুন জামা কাপড় কিনে মার্সিডিজে চাপিয়ে সেই বন্ধু তাকে পৌঁছে দেয় কোলাবার এক হোটেলে। পুলিশের গাড়ি থেকে অপরাধী সোজা বিলাসবহুল কামরায়। পালান্ডে ভাবতে থাকে, এখানে কি নিরাপদ সে? পুলিশ নাগাল পেলে একেবারে গুলি করে মেরে ফেলবে তাকে। তাহলে বাঁচার উপায়? পুলিশের এক বড় কর্তাকেই ফোন লাগায় সে। এই প্রস্তাবের জন্য মোটেই কেউ প্রস্তুত ছিল না, কিন্তু প্রস্তাব যে লোভনীয় ছিল এ ব্যাপারে কোনো সন্দেহই ছিল না। পালান্ডের মাধ্যমে ছোটা রাজন সেখান থেকে দাউদ ইব্রাহিম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। ডিল ফাইনাল হয়। 11 এপ্রিল 2012 চার্চ গেট স্টেশনে মধ্যরাতে আসতে বলা হয় পালান্ডেকে। পালান্ডের পরিকল্পনা ছিল ওই পুলিশ অফিসারের হাত থেকে বেরিয়ে সোজা ব্যাংকক চলে যাওয়া। তার উপর মহলের বন্ধুরা সব ব্যবস্থাও করে রেখেছিল। পালান্ডে আসে। রাত 12:30টায় স্টেশনে পৌঁছেই দেখে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে ঘিরে ফেলেছে। বুঝতে পারে এবার পুলিশের পাতা ফাঁদে এসে ধরা পড়ে গেছে। তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন গ্রেপ্তার করা হয় সিমরন সুদকেও।
পুলিশ হন্যে হয়ে খুঁজছিল যে বড় বড় ব্যবসায়ী, ক্রিকেটার, অভিনেতাদের সঙ্গে পালান্ডের করণ সুদদের যোগাযোগের সূত্রটা ঠিক কোথায়। সেই সূত্র ধরে এবার আমরা আসি পালান্ডের গল্পে। 1993 সাল, মুম্বাইয়ে আসে 23 বছরের পালান্ডে। জুহুর একটি হোটেলে ওয়েটারের কাজ শুরু করে। শহরের বড় লোকদের আসা যাওয়া ছিল সেখানে। পালান্ডে শুধু টেবিলে খাবার দিত না, প্রত্যেকের আদব কায়দা, খাওয়ার ধরন, এমনকি টিপ দেওয়ার কায়দাও খেয়াল করত। বলা ভালো যে গুলে খেত। যত তাড়াতাড়ি সম্ভব ওই শ্রেণীতে পৌঁছতে চাইছিল সেই। ওইখানেই পালান্ডের আলাপ হয় একটি মেয়ের সঙ্গে, সীমা দোসঞ্জ, পাঞ্জাবের মেয়ে। সেও মুম্বাই এসেছিল নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে। সীমার সঙ্গে বন্ধুত্ব, প্রেম হয় পালান্ডের। দুজনে গোপনে বিয়েও করে ফেলে, কিন্তু আশপাশের লোকজন জানতো ওরা ভাই বোন। ওদের এই সম্পর্কের সমীকরণ থেকেই জন্ম হয় এক অপরাধের। তার সাজা কাটতে জেলও যেতে হয় পালান্ডেকে। যে হোটেলে পালান্ডে কাজ করত সেখানে প্রায় একটা পরিবার আসতো। স্বরাজ রঞ্জন দাস, এয়ার ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতা, আর তার ছেলে অনুপ দাসের পরিবার। পালান্ডে অনুমান করত এরা কোনো সাধারণ পরিবার নয়। এয়ার ইন্ডিয়ার পেনশন স্কিমের প্রায় 50 কোটি টাকা এদের হাতে ছিল। মুম্বাইয়ে দুটো বড় প্রপার্টিও ছিল এদের। রেস্তোরাঁয় দাস পরিবার এলেই বিজয় এদের খিদমতে জুটে যেত। স্বরাজ দাসের প্রিয় বম্বে ডাক আর কুলফি ফালুদা যাতে সবসময় ঠিকভাবে রান্না হয়, ঠিকভাবে পাতে পৌঁছয়, সেটা দেখত সে। বিশ্বাস অর্জন করে আস্তে আস্তে ওদের পরিবারেও ঢুকে পড়তে শুরু করে। জিনিসপত্র এনে দেওয়া, কোনো পার্টি বা অনুষ্ঠান হলে সাহায্য করা, যে কোনো প্রয়োজনে গিয়ে দাঁড়ানো। আস্তে আস্তে বিশ্বাসভাজন এক ভৃত্য হয়ে উঠেছে। এবার সীমাকেও ঢুকিয়ে নেয় নিজের পরিকল্পনায়। অনুপ দাসের সঙ্গে সীমার পরিচয় করিয়ে দেয়। সীমার কাজ ছিল অনুপকে যৌনতার টোপ দিয়ে ফাঁসানো। মদ, ড্রাগ, শরীরী হাতছানিতে সীমা ধীরে ধীরে কাবু করে ফেলে অনুপকে। তার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা কোথায় আছে, কতখানি আছে, সব খবর জোগাড় করে ফেলে। পালান্ডে আরো এক ধাপ এগিয়ে অনুপের কিছু সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে করিয়ে নেয়। আস্তে আস্তে ওর পরিকল্পনা সফল হতে থাকে। একদিন অনুপ দাস নিখোঁজ হয়ে যায়। ওর অ্যাকাউন্ট থেকে 7 লক্ষ টাকা আগেই তুলে নিয়েছিল পালান্ডে। দখল বসাতে শুরু করেছিল ঘর বাড়িতেও। স্বরাজ দাসও ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে ভেঙে পড়েন। কেন হচ্ছে, কে করছে, কিছুই বুঝতে পারছিলেন না। পালান্ডে তার দিকেও ভরসার হাত বাড়ায়। এক পুলিশ অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার কথা বলেন, যিনি অনুপকে খুঁজতে সাহায্য করবেন। স্বরাজ দাস পালান্ডেকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেন। আর পায় কে? এক বন্ধুর সঙ্গে মিলে স্বরাজ দাসকে খুন করে ফেলে পালান্ডে। বাবা মৃত, ছেলে নিখোঁজ, পরিবার ছন্নছাড়া, পুরো সম্পত্তির দখল নিজের হাতে নিতে শুরু করে পালান্ডে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, কিন্তু কিছুই মিলছিল না। শেষে পালান্ডের কাছ থেকে অনুজের সই করা বেশ কিছু খালি চেক উদ্ধার করে পুলিশ। সেগুলো তার কাছে কি করে এলো সেই ব্যাখ্যা পালান্ডে পুলিশকে দিতে পারেনি। পুলিশ খুনের মামলায় তাকে গ্রেপ্তার করে, যাবজ্জীবন সাজা হয়, কিন্তু অনুপ দাসের খোঁজ মেলেনি। সাক্ষ্য প্রমাণ জড়ো করা হয়নি। অনুপের দেহাংশ উদ্ধার হয়নি কখনো। পালান্ডে জেলে থাকাকালীন সীমা নিয়মিত যোগাযোগ রাখত, দেখা করতে যেত। 1 বছর জেলে থাকার পরে 2003 সালের নভেম্বরে মা অসুস্থ হওয়ায় 1 মাসের প্যারোলে ছাড়া হয় পালান্ডেকে। বলা বাহুল্য, পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দেয় সে। পালান্ডে জানতো ভারতে থাকলে কখনো না কখনো ধরা পড়ে যাবে সে। ব্যাংককে পালায় সে। সেখানে অস্ত্রোপচার করে বদলে ফেলে চোখ, নাক, মুখ। নতুন পরিচয় বাঁচতে শুরু করে। বিজয় পালান্ডের মৃত্যু হয়, জন্ম নেয় এক নতুন মানুষ, করণ সুদ। সীমাও সেই একই পথে হাঁটে। সীমা থেকে সিমরন সুদ। শুধু নতুন পরিচয় নয়, অপরাধ জগতে নিজের পরিচিতি আরো গেঁথে দেয় পালান্ডে ওরফে করণ। সন্তোষ শিন্ডে নামে ছোটা রাজনের এক অনুগামীর দলে ভিড়ে যায়। আন্তর্জাতিক অপরাধ জগতে ঢুকতে শুরু করে। আর্থিক তছরূপ, অপহরণ, খুন, দুর্নীতির একাধিক ঘটনায় জড়িয়ে পড়ে। এক জার্মান মহিলার সঙ্গে বিয়েও করে করণ, নেবেস লেগেনজা।
সেই জার্মান মহিলা যিনি অনুজ টিক্কুর বাড়িতে ভাড়াটিয়া হয়ে এসেছিলেন। ব্যাংককে সব সাজিয়ে আবার আরব সাগরের তীরে হাজির হন করণ এবং সিমরন। মুম্বাইয়ের উচ্চবিত্ত মহলে পরিচিত হয়ে ওঠেন ক্রমশ। সমস্ত পার্টি, ফ্যাশন শো, খেলার মাঠ, সিনেমার প্রিমিয়ারে দেখা যায় তাদের। সাজগোজ, পোশাক পরিচ্ছদ, ইংরেজি বলার ভঙ্গি দেখে বোঝার উপায় ছিল না এরা সেই বিজয় পালান্ডে আর সীমা দোসাঞ্জ। এই জগতে থাকার জন্যই করণ নিজেকে তৈরি করেছিল এত দিন ধরে। ধীরে ধীরে ক্রিকেটের অন্ধকার দিকেও ছায়া পড়ে করণের। বড় লিগ বা বড় ম্যাচ নয়, প্রায় সব খেলাতেই বেটিং চক্র সক্রিয় হয়ে ওঠে। প্রতি ম্যাচে কোটি কোটি টাকার বেটিং ব্যবসা চলতে থাকে। ব্যবসায়ী, ক্রিকেটার, সিনেমা জগতের সেলিব্রিটি সবার টাকা ঘুরতে থাকে এই বেটিংয়ে। করণ কাজে লাগায় ব্যাংকক যোগকেও। এখান থেকে টাকা হাওয়ালা করে ব্যাংককে পাঠায়, সেখান থেকে কালো টাকা সাদা করে আনার চক্র চালাতে থাকে। এক কথায় পুরো ক্রিকেট বেটিং জগতের অন্যতম মাথা হয়ে ওঠে করণ। সিমরন খুঁজত বড় লোকদের, নিজের সঙ্গ দিয়ে যৌনতার নেশা ধরিয়ে তাদের হানি ট্র্যাপে ফেলে দিত, তারপর করণকে ঢোকাতো সেখানে। বাংলায় প্রবাদ আছে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। একেবারে সেই পথে চলত তারা। কিন্তু এখন পুলিশের জালে ধরা পড়ে গিয়েছিল ওই দুজন। কয়েকজনের মৃত্যুতেও ওদের নাম জড়িয়েছিল। পালান্ডেকে আগেও পুলিশ ধরেছিল। কিভাবে পেট থেকে সত্যি কথা বার করতে হয় খুব জানা ছিল পুলিশের। করণ কক্কড়কেও এভাবে ফাঁসিয়েছিল সিমরন। পুলিশের চাপে পালান্ডে এবার করণ কক্কড়ের অন্তর্ধানের জট খুলতে শুরু করেছিল। 2008 সালে তাদের আলাপ হয়। উঠতি ব্যবসায়ী, পয়সাওয়ালা ঘরের ছেলে কক্কড়কে প্রথমেই মেপে ফেলেছিল সিমরন। কক্কড়েরও স্বপ্ন ছিল বড়, ক্রিকেট, সিনেমার মোহময় জগতে ঢুকতে চাইছিল সে। সিমরন সেই ফাঁক বুঝে তার ঘনিষ্ঠ হয়, পরিচয় করায় করণ সুদের সঙ্গে। করণ কক্কড়ের স্বপ্নে আরো হাওয়া দিতে থাকে। নানা ব্যবসায়িক চুক্তিতে সাহায্য করে, বড় বড় ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শোনা যায় নানা বিজনেস ডিল পাওয়ার পার্টিতে সিমরনকেও নিয়ে যেত কক্কড়। নারী বরাবরই লোভ দেখানোর সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। এখানেও কক্কড় ভাবত সিমরনকে সে ব্যবহার করছে, কিন্তু আসলে সিমরনই তাকে ব্যবহার করত। তার সমস্ত ব্যবসার চুক্তির পুঙ্খানুপুঙ্খ খবর পৌঁছে দিত করণকে। কক্কড় ধীরে ধীরে বেটিং এর ভগবান হয়ে ওঠে। সাধারণ বুকি থেকে ম্যাচ ফিক্সার হয়ে যায়। এক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা হয়, তিনি সরাসরি কক্কড়কে একটা বড় ম্যাচ ফিক্সিং এর জন্য 1.5 কোটি টাকা দেন। এই ডিলের খবর ছিল না করণের কাছে। কক্কড় করণকে ফাঁকি দিয়ে ডিলটা করতে চেয়েছিল, সবটা সামলেও ফেলেছিল। ওই ম্যাচ থেকে প্রায় 88 লক্ষ টাকা লাভ হয় কক্কড়ের। টাকা পয়সার নেশা, ফুর্তি, অন্যের চোখে ঈর্ষা দেখার নেশা হয়ে গিয়েছিল তার। একটা সেকেন্ড হ্যান্ড BMW কিনে ফেলে সে। খবর পেয়ে যায় করণ, যাকে এতদিন শুষে নিচ্ছিল, সে হঠাৎ আগল থেকে বেরিয়ে নিজে ডিল করছে। এটা মানতে পারেনি করণ। 5ই মার্চ কক্কড়কে একটা জায়গায় ডেকে পাঠায় করণ। পরদিনই তার জীবনের শেষ দিন লেখা হয়ে যায়। প্রথমে কক্কড়ের গ্লাসে পানীয়ের মধ্যে কিছু ওষুধ মিশে দিয়েছিল করণ। বন্ধু যে তলে তলে মেরে ফেলার পরিকল্পনা করেছে ভাবতেও পারেনি কক্কড়। সহজেই পানীয় পান করে সে। শরীর খারাপ হতে শুরু করে। এরপর তাকে গলা টিপে খুন করে করণ। সঙ্গে ছিল ধনঞ্জয় শিন্ডে। শুধু গলা টিপে খুন নয়, দেহ টুকরো টুকরো করে কাটা হয়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে রক্তমাখা অবস্থায় হাত দিয়ে আলাদা আলাদা ব্যাগে ভরা হয়। তারপরে কক্কড়ের গাড়িতে করেই ফেলে দিয়ে আসা হয় নানা জঙ্গলে, খাদে। মানুষ যে এতটা নৃশংস হতে পারে কল্পনাও করা যায় না। আবার ফিরে আসা যাক অনুজ টিক্কুর ঘটনায়। এবার এর জট খোলার পালা। পালান্ডেদের পরিকল্পনা ছিল একেবারে সহজ। অনুজকে নেশার জালে ফেলে সম্পত্তি প্রায় করায়ত্ত করে নিয়েছিল তারা। অনুজ ওদের কাছে সুতো বাঁধা পুতুল হয়ে গিয়েছিল, যেমন খুশি নিয়ন্ত্রণ করা যায় তাকে। কিন্তু বাদ সাধেন অনুজের বাবা অরুণ টিক্কু। ছেলের অবস্থা শুনে তিনি দিল্লি থেকে মুম্বাই এসে পড়েন। চোখ বদলাতে হয় পালান্ডেদের। তারা ভাবে অরুণ টিক্কুকে সরিয়ে পুরো দায়টা চাপিয়ে দেওয়া হবে অনুজের ওপরে। স্বাভাবিকভাবেই জেলে চলে যাবে সে। সবটার দখল নেবে পালান্ডেরা।
কিন্তু ওই যে বিধির বিধান, ঠিক ওই দিনই এক প্রতিবেশীর নজর গেল আবাসনের 15 তলার 1001 নম্বর ফ্ল্যাটে। অরুণ টিক্কুর আকুতি, কাঁচের জানলায় ধাক্কা দেওয়া আর তার পরের সব ঘটনা ফাঁসিয়ে দিল পালান্ডেদের। মনে হচ্ছে ঘটনার সমাধান তো হয়েই গেল। পালান্ডের পরিচয়, তার নাম বদলে করণ সুদ হয়ে ওঠা, সিমরন, ধনঞ্জয়, গণেশ, সব গুটি সামনে এসে গিয়েছে পুলিশের। অরুণ, অনুজ কাক্কড়, সব রহস্যেরও সমাধান হয়ে গিয়েছে। কিন্তু না, এখনো একটা নাম সামনে আসা বাকি। সেই কালো গাড়িটার কথা মনে আছে, যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছিল অরুণ টিক্কুর খুনের দিন, যেটার মধ্যে থেকে পুলিশের উর্দি মিলেছিল। সেই উর্দিটা আসলে ছিল সঞ্জয় শিন্ডের। সঞ্জয় মুম্বাই পুলিশের কাজ করতেন। পালান্ডের সঙ্গে তার আত্মীয়তা ছিল। সঞ্জয়ের বৌদি ছিলেন পালান্ডের বোন। কিন্তু সম্পর্কটা শুধু এইটুকু নয়, টাকা পয়সা, প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর সম্পর্ক ছিল তাদের। যত জায়গায় পালান্ডে ফেসেছিল বা ফাঁসার সম্ভাবনা ছিল, সেখান থেকে সঞ্জয়ই তাকে উদ্ধার করে। করণ কাক্কড় নিখোঁজ হওয়ার পরে পুলিশ যখন পালান্ডে ওরফে করণ সুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়, তখন সঞ্জয়ই থানায় ফোন করে জানান ওরা তার আত্মীয়, তাদের যেন বিরক্ত না করা হয়। আবার সেই যে স্করপিও গাড়ি থেকে পালিয়েছিল পালান্ডে, সেখানেও কিন্তু ছিলেন এই সঞ্জয়। প্রতি পদে পালান্ডের ঢাল হয়েছিলেন তিনি। পুলিশ যখন কাক্কড়ের দেহ শনাক্ত করার জন্য নিয়ে যায়, তখন দেহ নয়, দেহাংশ মিলেছিল। সেখানেও করণ কাক্কড়ের খুলি উদ্ধার করায় পুলিশকে দিয়ে। এর পেছনেও অন্য কারণ ছিল। করণ জানতো মাথার খুলির ডিএনএ না মিললে খুনের মামলা দুর্বল হয়ে যায়। কিন্তু যাকে মারে হরি, তাকে রাখে কার সাধ্য। করণের সঙ্গে গ্রেপ্তার হয়েছিল ধনঞ্জয়ও। সে পুলিশকে চিনিয়ে দেয় কাক্কড়ের খুলি কোথায় পোঁতা আছে। এদিকে করণ যে খুলি উদ্ধার করিয়েছিল, পুলিশ পরীক্ষা করে জানতে পারে সেই খুলিটি দেখা গেল করণ কাক্কড়েরই নয়। তাহলে তীরে এসে তরি ডুবলো। সত্যি তা জেনেও সত্যিটা প্রমাণ করা যাবে না। তখনই সামনে আসে আরো বড় সত্য, এই করটি করণের নয় ঠিকই, কিন্তু এই করটি একজন নিহতের। সেটি মুম্বাইয়ের সেই ব্যবসায়ী অনুপ দাসের। রেস্তোরাঁর ওয়েটার থেকে পরিবারের ঘনিষ্ঠ হয়ে অপরাধ জগতে হাত পাকিয়েছিল পালান্ডে। এবার পালান্ডের লকার খোলে পুলিশ। প্রচুর সম্পত্তির কাগজপত্র, ব্যাংকের চেক বই, কার্ড, টাকা পয়সা মেলে। সঙ্গে অনুজ টিক্কুর হাতে লেখা একটি সুইসাইড নোট পায় পুলিশ। পালান্ডের উদ্দেশ্য ছিল অনুজকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে খুন করে ফেলা, আর সেই খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া। সেই কারণেই হয়তো কখনো নেশার ঘরে ওই নোট লিখিয়ে নেওয়া হয়েছিল। অনুজ পুলিশকে জানান তিনি ওই নোট লেখেননি বা তার মনেই নেই। মুম্বাই পুলিশ চার্জশিট ফাইল করে। পালান্ডের এতগুলো খুন অপহরণের ঘটনার কিংপিন বলে ট্যাগ করা হয়। কিন্তু এখনো আদালতের লড়াই বাকি ছিল। সেখানে প্রমাণ করতে হবে সব অপরাধ। পালান্ডে জানায় সে নিজেই নিজের মামলা লড়বে। এমনটা নয় যে তার হয়ে লড়ার জন্য কোনো আইনজীবী পাওয়া যায়নি। আসলে জীবনে যত অপরাধ করেছে, তার আগে পরের গল্প, অপরাধ সাজানোর ছক তার থেকে ভালো আর কেউ জানে না। তাই নিজেই নিজের হয়ে লড়বে বলে ঠিক করে পালান্ডে। 2017 গ্রেটার মুম্বাই সেশনস কোর্টে মামলা শুরু হয়। অনুজকে জেরা করে ক্রমাগত তার মানসিক অস্থিরতা বাড়িয়ে তুলছিলেন পালান্ডে। তার লক্ষ্যই ছিল অনুজের সব দুষ্কর্মকে সামনে আনা। অনুজের মাকে প্রশ্ন করে সে। বারবার বলতে থাকে, আপনি তো জানতেন আপনার ছেলে বেটিং করে, জানতেন আপনার ছেলে টাকা পয়সা কোথায় লাগায়, আপনি তো জানতেন আপনার ছেলে নেশা করে, ড্রাগ নেয়, একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ওর। পালান্ডের উদ্দেশ্য ছিল অনুজকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে না দেওয়া, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আদালতে মামলাও দীর্ঘমেয়াদী হয়ে উঠেছিল। একের পর এক তারিখ পড়তে থাকে, ট্রায়ালের পরে ট্রায়াল। এটাই চাইছিল পালান্ডে। সিমরনেরও মামলা চলছিল। তার আইনজীবী চেষ্টা করছিলেন এটা প্রমাণ করতে যে সিমরন একজন উঠতি মডেল।
কোনোভাবে পুরনো মামলায় ফেঁসে গিয়েছেন তিনি। কোনো খুনের সঙ্গে তার যোগ নেই, কিন্তু সরকারি আইনজীবী প্রমাণ করে দিয়েছিলেন যে এই পুরো চক্রের মুখ্য রানী সিমরন। তবে আদালত প্রমাণ বোঝে, প্রমাণের অভাবে কক্কড় ও অনুপ দাসের খুনের মামলা থেকে জামিন পেয়ে যায় সিমরন। মুম্বইয়ের জগৎ থেকেই উধাও হয়ে যায় সে, যেন সিমরন সুদ নামে কেউ কখনো ছিলই না। মনোজও কিছুদিন বাদে জামিন পেয়ে যায়। জেলে রয়ে যায় পালান্ডে আর ধনঞ্জয়। 13 বছর ধরে মুম্বাইয়ের জেল তাদের ঘরবাড়ি। 2024 সালেও তাদের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। অরুণ টিক্কু, করণ কক্কড়ের খুনের মামলা এখনো চলছে। কক্কড়ের সব স্বপ্ন পালান্ডে শেষ করে দিলেও তার পরিবারের মনের জোর ভাঙতে পারেননি। 13 বছর ধরে 127টি শুনানির প্রতিটিতে এসেছেন কক্কড়ের মা। ছেলের খুনিকে চোখের সামনে দেখেও তার সাজা দেখতে পারেননি এখনো। এটাই তো চেয়েছিল পালান্ডে। আদালতের বিচার প্রক্রিয়া চলতে থাকে। অনুজ টিক্কুও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিয়েছেন। জীবনের কথা কলমে লিখেছেন তিনি। অভিনেতা না হতে পারলেও 7টা বই লিখে ফেলেছেন। এই মামলার কথাও রয়েছে সেখানে। শুরুতেই বলেছিলাম, মানুষের কল্পনার থেকেও ভয়ঙ্কর বাস্তব। সেটাই প্রমাণ করে এই ঘটনা। লোভ কত দূর যেতে পারে যেন তারই কলমটা দলিল। কিন্তু লোভটা এই ক্ষেত্রে কার? এ কি শুধুই সীমা আর বিজয় পালান্ডের অর্থ, ক্ষমতা আর প্রতিপত্তি লোভ? আর বাকি অনুজ টিক্কু, তিনি তো যথেষ্ট অর্থবান। তিনিও কি সব হারান এই গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যর প্রতি লোভে? কারণ কক্কড় সামাজিক সোপান সহজে ওঠার লোভ, ক্ষমতার লোভ গ্রাস করেছে তাকেও। এই গল্পের উল্লেখযোগ্য বিষয় এটাই যে না অপরাধী না তার শিকার। লোভের কবল থেকে মুক্তি পায়নি কেউই। অপরাধী যেমন অপরাধ করেছে লোভের বশবর্তী হয়ে, তার শিকাররাও সেরকমই শিকার হয়েছে লোভের কারণেই। আর সবাই এক অনন্ত লোভের জালে আটকা পড়ে আছে। এ ব্যাপারে আপনার মত জানার জন্য অধীর আগ্রহে রইলাম। দেখা হবে আবার আগামী অন্য এক পর্বে।